হ্যালো স্টুডেন্ট, তোমাদেরকে সিম্পল সায়েন্স কুইক টিচিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা 20 তারিখে ফেব্রুয়ারি মাসের তোমাদের যে ভৌতবিজ্ঞান সাবজেক্ট পরীক্ষা রয়েছে সেই সাবজেক্টে এমসিকিউ এর যে প্রশ্নগুলি আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে সেই নিয়ে আলোচনা করব। এমসিকিউ প্রশ্ন অনেকেই ভাবে যে কমন আসে না, কিন্তু আজকের ভিডিওতে আমি একটি সায়েন্টিফিক ভাবে তোমাদেরকে বোঝাবো যে এমসিকিউ প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষায় কমন আসে এবং আসার সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওতে তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান সাবজেক্টে এমসিকিউ এখান থেকেই কমন আসে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ প্রথম দাগে এক দাগে যে এমসিকিউটি থাকবে সেই এমসিকিউটি থাকবে তোমাদের গ্রিন হাউস গ্যাস। আমি কি বললাম? গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাসের ওপরেই কিন্তু প্রশ্ন থাকবে যে কোন গ্রিন হাউস গ্যাস উষ্ণতা বাড়াচ্ছে, কি কোন গ্রিন হাউস, এটি দুটি হয়তো অপশন দিয়ে দিল কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, কি এটির মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস। এই ধরনের কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবে এবং আসছে। এরপরে ওজোন স্তর, কোনটি ওজোন স্তরকে ধ্বংস করে, কোনটি ওজোন স্তরকে বিনাশ করে, এই ধরনের প্রশ্ন আসছে মাধ্যমিক পরীক্ষায়। এরপর রয়েছে বায়ুমণ্ডলের স্তর, কোন স্তরকে শান্ত স্তর বলা হয়, কোন স্তরে জেট প্লেন চলাচল করে, কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়, কোন স্তরে মেরুজ্যোতির সৃষ্টি হয়, এই ধরনের, বা কোন স্তরে রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এই ধরনের প্রশ্নগুলি কিন্তু আসছে এবং আসবে। এরপরে পরিবেশের জন্য ভাবনা থেকে তাহলে আমরা কি কি করছি, গ্রিন হাউস গ্যাস, ওজোন স্তর এবং আমরা করছি বায়ুমণ্ডলের স্তর। এই তিনটি পার্টের উপর যদি আমরা পড়ি তাহলে কিন্তু ফার্স্ট এমসিকিউটি কিন্তু আমরা কমন পাবোই পাবো। এরপরে দুই দাগে রয়েছে গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ থেকেই কিন্তু সেকেন্ড এমসিকিউটি কিন্তু মাধ্যমিক যে 2025 সালে 20 তারিখে ভৌত বিজ্ঞান সাবজেক্টেই কিন্তু গ্যাসের আচরণ থেকে দুই দাগে এমসিকিউ প্রশ্ন কিন্তু আসবেই আসবে। বয়েলের সূত্রের লেখচিত্র, দেখবে লেখচিত্র ধরে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে, বা কোন আদর্শ গ্যাসের এসটিপিতে পিভি এর মান, কোন একটা গ্যাস হয়তো কার্বন ডাইঅক্সাইড বলে দিল, কি অক্সিজেন বলে দিল, যে কোনো একটা গ্যাস হয়তো তোমাকে বলে দিল, তার পিভি এর মানটা বের করতে হবে। কিংবা আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, এই আদর্শ গ্যাসের যে এসটিপিতে পিভি এর মান, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, এর উপরে কিন্তু এই টপিকের উপর কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে। কি বললাম? বয়েলের সূত্রের লেখচিত্র, কোন আদর্শ গ্যাসের এসটিপিতে পিভি এর মান, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, এই টপিকগুলির উপর যদি তুমি পড়ে থাকো এমসিকিউ তাহলে তুমি কমন পাবেই পাবে। তিন দাগে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে রাসায়নিক গণনা যে অধ্যায় রয়েছে তোমাদের, সেই 3 দাগে এমসিকিউটি কিন্তু রাসায়নিক গণনা থেকে তোমাদের এমসিকিউটি আসবে। এবার এমসিকিউটি কোথায় থেকে আসবে বা কোন টপিকের উপর আসবে সেটি হচ্ছে জানার বিষয়। আমি অনেক কিছু কিন্তু গবেষণা করে বা অনেক কিছু পড়াশোনা করে কিন্তু আমি বিষয়টি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাষ্প ঘনত্ব থেকে আণবিক ওজন বা সংকেত, এই টপিকের উপর কিন্তু প্রশ্ন আসতে পারে। বাষ্প ঘনত্ব তোমাকে দিয়ে দিল কোন একটা গ্যাসের, সেখান থেকে তোমাকে হয়তো আণবিক ওজন কিংবা তার একটা সংকেত নির্ণয় করতে দিল। রাসায়নিক গণনার কোন একটা হয়তো তোমাকে সমীকরণ দিয়ে দিল, সেখান থেকে হয়তো CO2 হতে পারে, O2, যে কোনো গ্যাস হতে পারে, একটা সমীকরণ দিল, সেখানে যে কোনো গ্যাসের হয়তো তোমাকে অণু বের করতে দিতে পারে অঙ্ক, কিংবা মোল সংখ্যা, কিংবা তোমাকে বলতে পারে আয়তন বের করো গ্যাসটা, হয় গ্যাসটার অণু, না হলে মোল সংখ্যা, না হলে আয়তন। তাহলে এই হলো কি রাসায়নিক গণনা অধ্যায়, কিন্তু আমাদেরকে এই টপিকগুলোর উপর কিন্তু এমসিকিউ প্রশ্ন 2025 সালে কিন্তু আসছে ভৌত বিজ্ঞান সাবজেক্টে। 3 দাগের যে এমসিকিউ সেটি আসবে। বাষ্প ঘনত্ব থেকে আণবিক ওজন বা সংকেত, রাসায়নিক গণনাতে সমীকরণ থেকে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন বা যে কোনো গ্যাসের হতে পারে, এদের অণু, মোল সংখ্যা, আয়তন। এরপরে আমরা যে অধ্যায়টি মানে 4 দাগে যে এমসিকিউটি আসবে সেটা হলো তাপের যে প্রসারণ গুণাঙ্কের উপরে। দেখবে কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক,
তাপীয় প্রসারণ গুণাঙ্ক, এই টপিকের উপর প্রশ্ন আসবে। কঠিনে রৈখিক প্রসারণ গুণাঙ্ক, তাপীয় প্রসারণ গুণাঙ্ক, এই টপিকের উপর কিন্তু হয় মান নির্ণয় কিছু একটা করতে তোমাদেরকে দিবে। বা তরলের তাপীয় প্রসারণ গুণাঙ্ক, এই টপিকের উপর কিন্তু যে 4 দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি কিন্তু আসবে। 5 এবং 6 দাগে তোমরা দেখতে পাবে যে আলো অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ আসছে। 5 দাগে এবং 6 দাগে এমসিকিউ দুটি আসবে আলো অধ্যায় থেকে। এবার আলো অধ্যায়টা বড় অধ্যায় এবং সেখানে কোন কোন টপিকের উপর পড়লে আমরা এমসিকিউ কমন পাবো সেটা খুব জানার বিষয়। দেখবে দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, যেটা F=R/2। প্রিজমে আলোর যে প্রতিসরণে কোন বর্ণের বিচ্যুতি সর্বাধিক ও সর্বনিম্ন, এই যে টপিকটি, প্রিজমে যখন সাদা আলোর প্রতিসরণ হচ্ছে তখন কোন বর্ণের বিচ্যুতি সব থেকে বেশি, এরকম প্রশ্ন আসতে পারে এমসিকিউ, বা কোন বর্ণের বিচ্যুতি সব থেকে কম বা সর্বনিম্ন, এই প্রশ্ন আসতে পারে। এরপরে উত্তল অবতল লেন্সে বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি, অর্থাৎ সদ্বিম্ব হবে না অসদ্বিম্ব হবে, বস্তুর কোথায় কেন্দ্র এবং যদি আমরা ফোকাস দৈর্ঘ্যের মাঝে রাখি কেমন হবে, এই যে প্রতিবিম্বের যে প্রকৃতি, সদ্বিম্ব অসদ্বিম্বের উপর নির্ভর করে বিবর্ধিত এই যে বিষয়গুলি, সেইগুলি আমাদেরকে পড়তে হবে উত্তল এবং অবতল লেন্সে প্রতিবিম্বের প্রকৃতি। এরপরে চ্যুতিকোণ নির্ণয়ের অঙ্ক, এই অঙ্কটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। চ্যুতিকোণ নির্ণয় যে অঙ্ক সেটি কিন্তু এমসিকিউতে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। ফোকাস দৈর্ঘ্যের অঙ্ক, এছাড়া রয়েছে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কোন রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য থেকে বড়, দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কোন রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য থেকে, মানে দেখা গেল এক্স রশ্মি, তারপরে আলট্রাভায়োলেট রশ্মি, এই যে রশ্মিগুলো তোমাকে দিয়ে দিবে সেই রশ্মির মধ্যে কোন মানে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। উত্তল এবং অবতল দর্পণের ব্যবহার, অর্থাৎ দন্ত চিকিৎসক কি ধরনের দর্পণ ব্যবহার করে, মোটর গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়, ভিউ ফাইন্ডার হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, স্ট্রিট ল্যাম্পে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, এই ধরনের প্রশ্নগুলি কিন্তু উত্তল অবতল দর্পণের উপরে আসবে। আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ, এই টপিকের উপর কিন্তু প্রশ্ন আসবে। অর্থাৎ আলো অধ্যায়ে আমরা পড়ব দর্পণের বক্রতা ব্যাসার্ধ, ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, প্রিজমে আলোর প্রতিসরণে কোন বর্ণের বিচ্যুতি সর্বাধিক সর্বনিম্ন, উত্তল ও অবতল লেন্সে বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি, চ্যুতিকোণ নির্ণয়, ফোকাস দৈর্ঘ্যের অঙ্ক, দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কোন রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য থেকে বড়, উত্তল ও অবতল দর্পণের যে ব্যবহার, আপতন ও প্রতিসরণ কোণ, এই টপিকগুলোর উপর আলো অধ্যায়ে আমরা যদি পড়ি তাহলে দুটি এমসিকিউ কিন্তু কমন পাবো। তাহলে এরপরে 7 এবং 8 দাগে যে এমসিকিউটি আসবে সেটি হলো চলতড়িৎ অধ্যায়ের উপরে এমসিকিউ। চলতড়িৎ অধ্যায়ের উপরে কোন কোন টপিকগুলি আমাদেরকে পড়তে হবে সেইগুলি আমরা দেখে নেব। আমাদেরকে পড়তে হবে রোধের একক, আমাদেরকে পড়তে হবে ফিউজ তার, রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস। রোধের একক বলতে এসআই এবং সিজেস পদ্ধতিতে যে রোধের একক সেটি পড়তে হবে। ফিউজ তার বলতে ফিউজ তারের যে বৈশিষ্ট্য, ফিউজ তার যে গৃহস্থলিতে কোন বর্তনীর সাথে ফিউজ তার যুক্ত থাকে। রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস অর্থাৎ অর্ধপরিবাহী। বিভব প্রভেদ ও তড়িৎ প্রবাহ মাত্রার মধ্যে যে সম্পর্ক, বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রার মধ্যে যে সম্পর্ক, এই টপিকের উপর প্রশ্ন আসতে পারে। তড়িৎচালক বল কার্য ও আধানের মধ্যে সম্পর্ক, এই টপিকের উপর প্রশ্ন আসতে পারে। কুলম্বের সূত্র এবং জুলের সূত্র, এই দুটি পড়তে হবে। কুলম্বের সূত্র জুলের সূত্রের উপরেও আসতে পারে এমসিকিউ। এবং অঙ্ক যদি আসে তাহলে কি কোনগুলো করতে হবে, তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব প্রভেদ এবং আধান, এই তিনটে টপিকের যে নির্ণয় করতে গেলে এই যে তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব প্রভেদ এবং আধান, এই তিনটে টপিকের উপর কিন্তু অঙ্ক আসবে। এটা হলো 7-8, এই এমসিকিউ গুলো আসবে এবং চলতড়িতে আমরা এইগুলি পড়বো। রোধের একক, ফিউজ তার, রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস, বিভব প্রভেদ ও তড়িৎ প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক, তড়িৎচালক বল কার্য আধানের মধ্যে সম্পর্ক, কুলম্বের সূত্র, জুলের সূত্র, তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব প্রভেদ ও আধান নির্ণয়ের অঙ্ক। এবার 7 দাগে আমাদেরকে পড়তে হবে তেজস্ক্রিয়তা যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমাদের কি কি পড়তে হবে এমসিকিউ, তার জন্য দেখে নেব আমরা। আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতা, আয়নন ক্ষমতা,
আধান অনুযায়ী যে সঠিক ক্রম, এই ধরনেরই এমসিকিউ আসবে। ভেদন ক্ষমতা, আয়নন ক্ষমতা, আধান অনুযায়ী সঠিক ক্রমটি সাজাও। কম বেশি যেটি থাকে আলফা বিটা গামা রশ্মি। আলফা বিটা গামা রশ্মির প্রকৃতি এবং আধানটি আমাদেরকে পড়তে হবে, এই ছকটি আমাদেরকে পড়তে হবে। তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় পরমাণু থেকে যদি আলফা রশ্মি নিঃসরণ হয় তাহলে পারমাণবিক ভর সংখ্যার কেমন পরিবর্তন ঘটতে পারে, বিটা রশ্মি যদি নিঃসরণ হয় তাহলে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যার কেমন পরিবর্তন হতে পারে, গামা রশ্মি যদি নিঃসরণ হয় তাহলে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যার কেমন পরিবর্তন হতে পারে। তেজস্ক্রিয়তা থেকে আমরা কিন্তু এই ভেদন ক্ষমতা, আয়নন ক্ষমতা, আধান এবং তাদের প্রকৃতি ও আধান এই টপিকের উপর পড়বো। এবং আলফা বিটা গামা রশ্মি যদি নিঃসরণ হয় তাহলে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার কেমন পরিবর্তন ঘটতে পারে সেই টপিকের উপর আমরা প্রশ্ন পড়ব। পর্যায় সারণী থেকে যে এমসিকিউ আসবে বা আসতে পারে সেইগুলির জন্য কোন জায়গা থেকে পড়তে হবে বা কোন টপিকের উপর পড়তে হবে সেটা আমরা এবার দেখে নেব। আমাদেরকে পড়তে হবে পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, আয়নায়ন বিভব, কোন মৌলের সর্বাধিক সর্বনিম্ন। পারমাণবিক ব্যাসার্ধ কোন মৌলের সর্বাধিক সর্বনিম্ন প্রশ্ন আসতে পারে, তড়িৎ ঋণাত্মকতা কোন মৌলের সর্বাধিক সর্বনিম্ন প্রশ্ন আসতে পারে, আয়নায়ন বিভব কোন মৌলের সর্বাধিক ও সর্বনিম্ন প্রশ্ন আসতে পারে। এছাড়া দীর্ঘ পর্যায় সারণীতে কটি পর্যায় ও কটি শ্রেণী রয়েছে এগুলি পড়তে হবে। দীর্ঘ পর্যায় সারণীতে হ্যালোজেন মৌল, সন্ধিগত মৌল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা যে নিষ্ক্রিয় মৌল কোন শ্রেণীতে অবস্থিত এটা আমাদেরকে জানতে হবে। পর্যায়গত ধর্ম নয় এমন কয়েকটি উদাহরণ আমাদেরকে জেনে রাখতে হবে। পর্যায়গত ধর্ম নয় এবং পর্যায়গত ধর্ম এগুলো আমাদের জেনে রাখতে হবে। আয়নীয় ভবন বিভব, পারমাণবিক ব্যাসার্ধ, জারণ বিজারণ যে ধর্মের ক্রম অনুযায়ী মৌলগুলিকে সাজাও, গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিয়ে যে আমরা সাজাই, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, ক্রম অনুযায়ী সাজাও, এই ধরনের প্রশ্নগুলি কিন্তু আসছে এবং আসবেই। তাহলে আমরা পর্যায় সারণীতে কোনগুলি পড়ব? পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, আয়নায়ন বিভব, কোন মৌলের সর্বাধিক ও সর্বনিম্ন। দীর্ঘ পর্যায় সারণীর যে পর্যায় সারণী সেই দীর্ঘ পর্যায় সারণীতে হ্যালোজেন মৌল, সন্ধিগত বা ক্ষারীয় যে মৃত্তিকা ধাতু বা নিষ্ক্রিয় মৌল কোন শ্রেণীতে অবস্থিত এটি পড়ব। পর্যায়গত ধর্ম নয় এরকম একটি উদাহরণ আমরা পড়ব। আয়নীয় ভবন বিভব, পারমাণবিক ব্যাসার্ধ, জারণ বিজারণ ধর্মের ক্রম অনুযায়ী সাজাও, এই ধরনের টপিকের উপর আমরা প্রশ্নগুলি পড়ব। আমাদেরকে আয়নীয় ও সমযোজী যে বন্ধন এই অধ্যায়ের উপরে যে এমসিকিউ আসতে পারে কোন জায়গা থেকে পড়তে হবে দেখে নাও। তড়িৎযোজী ও সমযোজী বন্ধন বর্তমান, কোনগুলি তড়িৎযোজী যৌগ, কোনগুলি সমযোজী যৌগ সেটি আমাদেরকে ভালো করে জানতে হবে। তারপরে কোন যৌগে অষ্টক নীতি মান্য হয় না, এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ, কোন যৌগ অষ্টক নীতি মানে না। এবং লুইস ডট, এটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, লুইস ডট। কারণটা হচ্ছে ওখানে ইলেকট্রন বিন্যাস আসতে পারে লুইস ডটের উপর কেন্দ্র করে, বা কটি ইলেকট্রন গ্রহণ করলো, কটি ইলেকট্রন বর্জন করলো, এই ধরনের প্রশ্ন কিন্তু লুইস ডটকে কেন্দ্র করে আসবে। লুইস ডটটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তড়িৎযোজী এবং সমযোজী বন্ধন এই অধ্যায় বা এই অধ্যায়ে এই টপিকটা সব থেকে গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের যেটি পড়তে হবে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে কোন এমসিকিউ পড়তে হবে। জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ পরিবহন ক্ষমতা কার বেশি, CuSO4 এর তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের উপর যে টপিকগুলো আছে, যে ক্রায়োলাইট ফ্লোস্পার মেশানো হচ্ছে কেন মেশানো হচ্ছে, বা CuSO4 তড়িৎ বিশ্লেষণে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হচ্ছে, ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হচ্ছে, কার ক্ষয় হচ্ছে, এইটা আমাদেরকে ভালো করে জানতে হবে। অম্লায়িত জলেরও বিশ্লেষণ আছে ওখানটায়। এই যে টপিকগুলো আছে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, সেখানে কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে এই টপিকগুলো। জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক, CuSO4 এর তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। এরপরে আমাদের যে গ্যাস আছে, যেটা পরীক্ষাগার রাসায়নিক শিল্পে যে অজৈব রসায়ন, সেই অধ্যায়ে কোনগুলি পড়তে হবে। অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এবং যে নাইট্রোজেন, এই যে তিনটি গ্যাস, এদের শুষ্ককরণ, এদের যে অ্যামোনিয়াতে দেখবে কিছু রাসায়নিক বিক্রিয়া রয়েছে, হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে কিছু রাসায়নিক বিক্রিয়া দেওয়া রয়েছে এবং তাদের শনাক্তকরণ, নাইট্রোজেনের ক্ষেত্রে কিছু রাসায়নিক বিক্রিয়া দেওয়া রয়েছে। তবে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন যে সালফাইড এর ক্ষেত্রে যে রাসায়নিক বিক্রিয়া সেগুলি সব থেকে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে যে রাসায়নিক বিক্রিয়া সেইগুলি থেকেই কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা প্রবল।
এই যে আমরা বললাম, এই যে অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন শুষ্ককরণ, তার রাসায়নিক বিক্রিয়া এবং শনাক্তন, এই তিনটি গ্যাসের আমরা এইগুলি যদি পড়ি তাহলে পরীক্ষাগার রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে আমরা এমসিকিউ কমন পাবো। ধাতুবিদ্যা যে অধ্যায়টি রয়েছে সেই ধাতুবিদ্যা অধ্যায় থেকে আমাদের কোন জায়গার উপর পড়লে আমরা এমসিকিউ কমন পাবো। তো দেখতে পাচ্ছ আমরা পড়বো ধাতু সংকর, ধাতুর আকরিকের নাম ও সংকেত, সেটা জিঙ্ক ব্লেন্ড বা রেড হিমাটাইট, এর নাম লেখো, এর সংকেত লেখো, এই ধরনের প্রশ্ন। কার্বন বিজারণ বা থার্মিট পদ্ধতিতে কোন কোন ধাতু নিষ্কাশন করা হয় এবং থার্মিট মিশ্রণের অনুপাত আছে এবং কোন কোনগুলো থার্মিট মিশ্রণে মেশানো হচ্ছে। কি কি পড়বো তাহলে ধাতুবিদ্যায়? ধাতু সংকর, ধাতুর আকরিকের নাম ও সংকেত, কার্বন বিজারণ ও থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন ধাতু বা নিষ্কাশিত ধাতু এবং থার্মিট মিশ্রণ। এরপরে আমরা জৈব যে রসায়ন সেখানে কোন কোনগুলি পড়বো? আমরা পড়বো কার্যকরী মূলকের নাম ও সংকেত। কার্যকরী মূলকের নাম ও সংকেত, যেমন OH, COOH, CHO, এই যে O, এই ধরনের যেগুলো রয়েছে সেই কার্যকরী মূলকের নাম এবং সংকেতগুলো পড়বো। আমরা পড়বো সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলি। এছাড়া পড়বো মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, ইথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড, এদের যে বিক্রিয়াগুলো রয়েছে সেই বিক্রিয়াগুলি যদি আমরা পড়ি তাহলে এমসিকিউ কমন পাবো। তাহলে আমরা জৈব রসায়নে কোনগুলি পড়ছি? কার্যকরী মূলকের নাম ও সংকেত, সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, ইথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড, এদের বিক্রিয়াগুলি পড়ব। আমরা যদি এই যে এমসিকিউ গুলি আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম, আমরা যদি এইগুলিকে ধরে ধরে পড়ি টপিকগুলো, তাহলে প্রত্যেকটি এমসিকিউ কিন্তু 15তে আমরা কিন্তু 15ই পাবো। তোমরা ভিডিওটিকে বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।